আসসালামু আলাইকুম। ডিজাইন লিডার্সের আয়োজিত গ্রাফিক ডিজাইনের ফ্রি ক্লাসের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিপ্লব হোসাইন। তো গতদিন আমরা এই স্লাইডের 43 পর্যন্ত দেখেছিলাম এবং গ্রাফিক ডিজাইন কিভাবে কাজ করে, এখানে নেগেটিভ স্পেস, ব্যালেন্স, কন্ট্রাস্ট এই বিষয়গুলো আমরা শিখেছি। তারপরে আমি কালার সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিয়েছি। ইতিমধ্যে ভিডিও রয়েছে আমাদের চ্যানেল বা পেজে। আজকে আমরা পরবর্তীর অংশগুলো থিওরি, যেগুলো গ্রাফিক ডিজাইনার হতে হলে আপনাকে জানতে হবে, সেগুলো সম্পর্কে জানবো। তো আজকে আমরা জানবো যে জেস্টাল থিওরিস বা হোল ফর্ম থিওরি যেগুলো কাজ করে। আপনি যখন কোনো ডিজাইনের পারসেপশন অফ প্রিন্সিপাল ডিফাইন করতে যাবেন, তখন আপনাকে বেশ কিছু জিনিস পারসেপশন, কারণ ডিজাইন মিন্স কিন্তু পারসেপশন। কিভাবে আপনার মাথায় কোনো একটা চিন্তা যখন আসবে, বিষয়গুলো যখন আপনি ধারণ করবেন, তখন কিন্তু সবার আগে আপনার মনে একটা কল্পনা তৈরি হয়। যেমন আপনি মনে করছেন যে কোন একটা মেয়ে মন খারাপ, হয়তো আপনার মাথার মধ্যে ডিজাইনটা এরকম আসছে যে গাছের নিচে সে মাথায় হাত দিয়ে বসে আছে। তো এইভাবে এইরকম পারসেপশন থেকে আমাদের কিছু ইনিট মেন্টাল লস রয়েছে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে, সেগুলো আমরা জানবো। তো সেগুলো হচ্ছে ইমার্জেন্স, verification, multi-stability, invariance, closure, similarity, proximity, symmetry and continuity. আমরা একে একে জানবো জিনিসগুলোকে। ইমার্জেন্সটা হচ্ছে এরকম যে অনেক ডট 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 গুলো আঁকছে এবং এটা আপনি নর্মালি আঁকলে বুঝতে পারবেন না, কিন্তু যখন একজন ডিজাইনার পেইন্টার এটা আঁকবে, হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে সে ডিজাইনের মধ্যে আলাদা একটা ভিউ আছে। বা কখনো খেয়াল করেছেন কিনা যে আকাশে যখন অনেক বেশি মেঘ থাকে, তখন কিন্তু মেঘের মধ্যে আমরা মানুষের অবয়ব, কখনো হচ্ছে পাহাড়ের অবয়ব, অনেক কিছু খুঁজে পাই। সেটা হচ্ছে ইমার্জেন্স। যেমন এখানে যদি ইমেজটা খেয়াল করেন, এখানে কিন্তু এই ডিজাইনের মধ্যে একটা কুকুর কিছু একটা খাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে রেইফিকেশন। রেইফিকেশনের ব্যাপারটা অলরেডি আমরা বলছি যে যখন আমরা কোনো কিছু আমাদের মনে আসে, আমাদের মনে কিন্তু তার একটা শেপ তৈরি হয়ে যায়। যে আপনি ভয়ঙ্কর কিছু চিন্তা করছেন, ভূত, জিন, তাহলে আপনার চোখের মধ্যে কোনো একটা সিনেমায় দেখিয়েছিল সেরকম একটা ভূতের ব্যাপার, আপনার অবয়ব আপনার সামনে চলে আসে। সো এটা হচ্ছে রেইফিকেশন। পরের বিষয়টা রয়েছে মাল্টি স্টেবিলিটি। আমরা যখন কোনো কিছু দেখি, তখন আমাদের একটা টেন্ডেন্সি আছে যে সেটা কিভাবে দেখি, দ্বিমাত্রিক ওয়েতে আমরা দেখি। যেমন এখানে যদি প্রথম শেপটা দেখেন, আমরা কিন্তু তার ওপরের অংশটা এবং পাশের অংশটা দেখতে পাচ্ছি, মানে দুইটা ওয়েতে, নিচের বা পিছনের অংশটা দেখতে পাচ্ছি না। বা পরেরটার ক্ষেত্রে একই ব্যাপার। এবং ইনভেরিয়েন্সের ব্যাপারটা হচ্ছে আমরা ছোট ছোট জিওমেট্রিক্যাল অবজেক্টগুলা কিন্তু শনাক্ত করতে পারি যে তারা হচ্ছে সোজা আছে, বাঁকা আছে, কাত হয়ে আছে, এই ব্যাপার। এবং ইনভেরিয়েন্সের একটা সহজ ব্যাপার হলো আমাদের মানুষের চোখ, আমরা জানি অলরেডি 570 মেগাপিক্সেল পর্যন্ত আমরা জিনিস দেখতে পারি, বা অসীম পর্যন্ত দেখতে পারি, 20 সেন্টিমিটার পর্যন্ত কাছে দেখতে পারি। কিন্তু আরো মজার বা অবাক করার বিষয় হচ্ছে আমরা 7 মিলিয়ন কালার কিন্তু আইডেন্টিফাই করতে পারি চোখ হিসাবে। টোটাল কালার রয়েছে 16.7 মিলিয়ন, তার মধ্যে 7 মিলিয়ন আমরা কিন্তু একবারে দেখে চিনতে পারি যে এই কালারগুলো একটা আরেকটার থেকে আলাদা। সিমিলারিটির ব্যাপারটা বলার কিছুই নেই, যে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডটগুলো একটা হচ্ছে খালি আর একটা হচ্ছে ভরা, কিন্তু তারা যে সিমিলার, এই সিমিলারিটি ব্যাপারটা কিন্তু আমাদের লস মধ্যে রয়েছে। এবং আমাদের একটা টেন্ডেন্সি রয়েছে, যখন আপনি কলম দিয়ে কোনো কিছু একটা গোল করেন, আপনি ওই বৃত্ত আঁকতে গিয়ে কোথাও থামিয়ে দেন না। এটা আমাদের টেন্ডেন্সি যে আমরা ওটাকে ভরাট করে ফেলি, সার্কেলটা কমপ্লিট করি, বা কোনো একটা স্কোয়ার আঁকবো সেটাও কমপ্লিট করি, বা কোনো একটা কিছু খাতায় আঁকছি, হয়তো আমরা ত্রিভুজ এঁকে ফেলছি, কমপ্লিট করে ফাঁকা রাখছি না। তো এই টেন্ডেন্সিটা মানুষের ডিজাইনের ক্ষেত্রে কাজ করে। প্রক্সিমিটির ব্যাপারটা হচ্ছে দ্য মাইন্ড গ্রুপস এলিমেন্ট ইনটু কালেকটিভ এন্টিটিস। আপনার বিভিন্ন ধরনের জিনিসগুলো আমাদের একসাথে পাশাপাশি রাখার একটা টেন্ডেন্সি রয়েছে তাদের প্রক্সিমিটি অনুসারে, তারা পাশাপাশি বসলে কেমন লাগবে। কন্টিনিউইটি জিনিসটা হচ্ছে, দেখেন আমি যদি বলি যে এখানে আপনারা কি দেখেন, সবাই প্রথমে বললাম একটা ক্রস দেখি, যে দুইটা রেখে একটা আরেকটা দিয়ে গেছে, কিন্তু প্রথমেই সবার কারোর কিন্তু মনে পড়বে না যে এখানে আসলে পাশাপাশি দুইটা কোণ আছে বা টোটাল 4টা কোণ আছে। এই বিষয়টা থেকে আমাদের বেশি চোখে পড়বে কন্টিনিউইটি, যে জিনিসটা আমরা দেখে অভ্যস্ত বা মানুষের আমাদের হ্যাবিটের সাথে যায়, সেটা হচ্ছে আমরা একটা ক্রস লিখতে পারবো। ডিজাইনের ক্ষেত্রে কিছু রুলস আমাদেরকে ফলো করতে হয়, স্পেশালি যখন খুব বড় মাপের ডিজাইন করবেন, লোগো করবেন অথবা এই টাইপের কিছু রুলস আছে, যে আপনি যে কোনো ডিজাইন যে কোনো সাইজে দিয়ে দিলেন হবে না। ফটোগ্রাফাররা যখন ছবি তুলতে হয় তাদেরকে এই রুলসগুলো ফলো করতে হয়। যেমন এখানে যদি আপনি এ বি সি এই তিনটা জিনিসকে ফলো করেন, তাহলে বি এর তুলনায়
মানে বি এর তুলনায় এ 1.618 বড়, আবার বি সি এর তুলনায় 1.618 বড়। তো এটা হচ্ছে একটা গোল্ডেন রুল বা গোল্ডেন রেশিও বলি আমরা। এই রুলটা ফলো করা হয় বড় বড় ডিজাইনের ক্ষেত্রে। প্রথমেই আপনাদের জিনিসটা লাগবে না, বাট আমরা যদি পরিচিত থাকেন পরবর্তীতে খুব বেশি হেল্প করবে। এরপরে প্রোগ্রামিং এর বা নেচার অফ ল বলা হয়, আমাদের প্রকৃতিতে কিছু জিনিস আছে যে যেখান থেকে বিজ্ঞানীরা কিছু রুলস বিল্ড করেছেন, যেগুলো হচ্ছে নেচারস ল, ল অফ নেচারস বলা হয়। যেমন ফিবোনাচি সিরিজ। ফিবোনাচি সিরিজটা কি, সহজভাবে যদি আমরা বলি, ধরেন আপনাকে দুটো সংখ্যা দিলাম আমি, 1 এবং 1, তাহলে এই দুটো যোগ করলে কত হবে? মানে প্রথমটা 1 পরেরটা 1 যোগ করলে হবে 2। তাহলে রেজাল্ট যেটা আসলো 2 এবং আগের যে 1, এটা যদি আবার যোগ করলেন আসবে 3, আবার যদি যোগ করেন 3 এবং আগের 2 5। এইভাবে ক্রমবর্ধমান সামনের দিকে সংখ্যাটা এগিয়ে যাবে। এই যে রুলসটা, এটাকে বলে ফিবোনাচি সিরিজ। যে সিরিজটা, এটা ফিবোনাচি সিরিজের একটা উদাহরণ, এবং এটা এইভাবেই ফলো করার ফলে দেখেন ডিজাইনটা সুন্দর লাগছে। প্রথমে একটা ছিল, হ্যাঁ, তারপরে একটা ছিল এক আর এক, এখানে দুইটা আছে, পরবর্তী সেকশনে তিনটা, পরবর্তী সেকশনে পাঁচটা, এবং 5 আর 3 যোগ করলে যেটা হয় এখানে আছে ততগুলা। তো এইভাবে ডিজাইনগুলো ফলো করা হয়। রুলস অফ থার্ডই খুবই ইন্টারেস্টিং, মজার এবং জানার বিষয়। রুলস অফ থার্ডের ব্যাপারটাও তাই। আপনি যদি এখানে একটা সার্কেল আঁকেন, এখানে একটা সার্কেল আঁকেন, এখানে এখানে প্রত্যেকটাতে আলাদা আলাদা সার্কেল আঁকেন, তাহলে এই সার্কেলটা এই সার্কেলের থেকে 0.618 ছোট হতে হবে। যদি সেই রুলসটা মেনটেন করেন, তাহলে যে ব্যাপারটা দাঁড়াবে সেটা হচ্ছে রুলস অফ থার্ড। অথবা আমরা বলতে পারি, একটা কমপ্লিট ইমেজকে আপনি যদি 3 ভাগে ভাগ করেন, তাহলে 2 ভাগ একদিকে এবং 1 ভাগ একদিকে হলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে রুলস অফ থার্ড। রুলস অফ থার্ড ব্যবহার করে আমরা প্রচুর জিনিস ব্যবহার করি। যেমন এই ইমেজটা দেখেন, এটাকে 3 ভাগে ভাগ করা হচ্ছে, 3টা কলামে, 2টা কলামের মধ্যে পিকচারটা আছে। এই পিকচারটাকে কোনোভাবেই আপনি একটা কলমে রাখবেন না, আবার 3টা কলমের মধ্যে যেন রাখবেন না, এর মধ্যে রাখবেন এবং নেচারটাকে আলাদা, তাহলে কিন্তু একটা রুলসের মধ্যে থাকবে। এখানেও তাই, এখানে লেখাগুলো 2টার মধ্যে আছে এবং এই অংশটুকু আরেকটার মধ্যে। রুলস অফ থার্ডকে ফলো করা হয়েছে, এবং এটা ফলো করে ক্যামেরাম্যান বা ডিএসএলআর এ বা যারা ফটোগ্রাফি করে তারা রুলসগুলো ফলো করে। কালার থিওরি নিয়ে আমরা খুব একটা কিছু বলবো না, বিকজ অলরেডি আমাদের একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ক্লাসের পরেই হয়তো পেয়ে যাবেন বা চ্যানেলে দেখে নেবেন। তো কালার থিওরি, শুধু আমরা বেসিক কালার যেটা সেটা এখানে দেখতে পাচ্ছি, যে ইয়েলো, ব্লু এবং রেড, 3টা বেসিক বা প্রাইমারি কালার। এবং কালারের ডিটেলসটা হচ্ছে যেহেতু আমাদের অন্য ভিডিওতে দেওয়া আছে, আমি এটা জাস্ট স্কিপ করে যাচ্ছি। এবং কালার হারমোনি মিন্স বিভিন্ন ধরনের কালার একসাথে মিক্স করে দেখেন বিভিন্ন কিছু তৈরি করা হয়ে থাকে, এবং সেটা আমাদের চোখ ধরতে পারে, সুন্দর লাগে, দৃষ্টিনন্দন, সেগুলো আমরা দেখছি। কোনো জিনিসের উপর কোন কালারটা কেমন যাবে সেটার ব্যাপারে আমাদের একটা নলেজ থাকতে হবে। হ্যাঁ, কালারটা কালারের সাথে তার পক্ষে কিনা, ফর দ্য কালার এগেইনস্ট দ্য কালার, এই বিষয়টা আমাদের একটু ধারণা রাখতে হবে। আপনি যেমন যে কোনো কিছুর উপর যে কোনো কালার দিয়ে ফেললে সেটা একটা ডিজাইন হবে না বা চোখে সুন্দর লাগবে না। এবং কালারের প্রত্যেকটা কালারের মিনিং আছে। অলরেডি আমরা সাইকোলজি অফ কালার বিষয়ে আপনাদেরকে বলেছি, বা আমাদের ভিডিওর মধ্যে আছে, বা আপনারা অলরেডি লিংক পেয়েছেন। তো এখানে এতটুকু শুধু আমরা বলবো যে কালার সিম্বলিজম, কালার কিন্তু নিজে একটা মিনিং বহন করে। যেমন এখানে কি বলে, the communicative properties of a color can be defined by two categories, natural association, psychological. ন্যাচারাল কি, ন্যাচারালি তার কোনো একটা মিনিং আছে। যেমন প্রকৃতি দেখতে সবুজ, আবার সূর্যের রং হচ্ছে লাল। তো আবার যদি আমরা সাইকোলজিক্যাল মিনিং দেখি, যে প্রত্যেকটা দেশের পতাকার আলাদা রং রয়েছে, অথবা আমরা ইসলামকে হচ্ছে এই ধরনের ব্লু দিয়ে প্রকাশ করি। তো এটাই। এবং কালার এন্ড কর্পোরেট আইডির কথা আমরা বলি, ইতিমধ্যে আমরা বিষয়গুলো নিয়ে একটু কথা বলেছি, যে প্রত্যেকটা কালার কোম্পানিগুলো তাদের ব্র্যান্ড আইডেন্টিটি, তাদের ভ্যালুস, তাদের প্রোডাক্ট এবং তাদের জন্য প্রোডাক্ট বানাচ্ছে, সবকিছু মিলে তারা কিছু কালারকে সিলেক্ট করে তারা তাদের সেটাকে ব্র্যান্ডিং কালার করে, এবং সে আজীবন ধরে ওই কালারটাকে তারা তাদের ব্র্যান্ড কালার হিসেবে ব্যবহার করে যাচ্ছে। এখানে আমরা অসংখ্য লোগো যদি দেখি, এবং আপনি এখানে এই লোগোটা দেখেন বা যে কোনো লোগো, তারা প্রত্যেকে তাদের নিজেদের কালারটা যুগের পর যুগ ধরে ব্যবহার করে যাচ্ছে। তো আমি যদি প্রশ্ন করি আপনাদের, হোয়াট ইজ ওয়েব 2.0 বা 2.0 ওয়েবটা কি, এটা একটু প্রোগ্রামেটিক বা একটু টেকনিক্যাল বিষয়টা হয়ে যায়, তারপর আমরা যদি জানি বিষয়টা খুব ভালো হবে। আমরা সিম্পলি যদি বলি যে অতীতে আমরা যখন ওয়েবসাইটগুলো ব্যবহার করতাম বা করি, তখন কি হতো, হয়তো সাদা কালো এবং সামান্য কিছু কালার ব্যবহার করে আমরা কাজটা করতাম, কিন্তু বর্তমানে কিন্তু ব্যাপারটা তার মধ্যে সীমাবদ্ধ নেই।
কালার যখন আপনি 8 বিট ছিল, তারপরে 32 বা 64 বিট হয়েছে, অনেকগুলো কালার ক্রিয়েট করতে পারে এখন আমাদের কম্পিউটারগুলো, এবং অসংখ্য কালার তারা মেক করতে পারে। পাশাপাশি কম্পিউটারের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত হয়েছে, কম্পিউটার নিজেই বুঝতে পারে কোথায় কোন কালারটা দেওয়া উচিত বা উচিত না। তো কমপ্লিটলি বিষয়টাকে এবং এর সাথে ডেটাবেস মিলে যদি আমরা ধরি, তাহলে আমরা একটা জেনারেশন ক্রস করে যে ওয়েবের সেকেন্ড জেনারেশনে এসেছি, সেটাকে আমরা ওয়েব 2.0 বা 0 বলতে পারি। এখানে বেসিক্যালি সেই ব্যাপারগুলো এটা বলা আছে যে আপনি নতুন নতুন কন্টেন্ট ব্লগ এখন যেভাবে দিচ্ছেন, ইমেজ ব্যবহার করতে পারছেন, বাট একসময় করা যেত না। বা এখন ইমেজ কালার টাইপোগ্রাফি এক একটা মিনিং বহন করে, একসময় যেত না। তো সেগুলাই আমরা 2.0 মধ্যে ফেলবো। এবং এটা কি করে, আমরা বিভিন্ন জিনিসগুলো মিক্স করে আমরা একটা লুক, একটা ফিল বা অ্যাস্থেটিক একটা ভিউ আনতে পারি ডিজাইনের মধ্যে। এবং ডিজাইন ছাড়া পৃথিবীর কোনো কিছু চিন্তা করতে পারবেন না। এবং কারণ প্রত্যেকটা ডিজাইনের যদি একটা ইমোশন, একটা মিনিং না থাকে, তাহলে সেটা একটা ডিজাইন হবে না। পৃথিবীর আপনি আপনার চারপাশে এমন কিছু দেখবেন না যাতে কালার নেই, যাতে হচ্ছে আপনার গ্রাফিক্স নেই, যাতে ডিজাইন নেই, এবং আপনি তাতে মিনিং খুঁজে পাবেন না। প্রত্যেকটার মধ্যে মিনিং আছে। তো এখানে আমরা কিছু আরো জিনিস দেখছি, এটা ডিজাইনের ক্ষেত্রে বলতেই হয়। ডিজাইনের ব্যাপারটা হচ্ছে সবসময় পরিবর্তনশীল। যেমন হচ্ছে এক সময় প্লেনের জন্য যে মোটর ভেহিকলস এর জন্য যে জিনিসগুলো তৈরি করা হয়েছিল, এখন সেগুলো কিন্তু ফ্রিজ ফ্যান বা অন্যান্য জিনিসগুলোতে ব্যবহার করা হয়, বাট সেটা উদ্দেশ্য তৈরি করা হয়েছিল অন্য উদ্দেশ্যে। এখন তৈরি করাটার বিষয়টা ডিজাইনের সাথে সম্পর্ক। আপনি যাই তৈরি করেন পৃথিবীতে, যাই তৈরি করেন, এনিথিং ইউ হ্যাভ টু ডিজাইন ফার্স্ট। আপনাকে ফার্স্টে ওইটার গঠন ডিজাইন করতে হবে, অথবা কালার সিলেক্ট করতে হবে, তার স্ট্রাকচার তৈরি করতে হবে। যেমন আমি চেয়ারের কথা যদি বলি, ডিজাইনটা কিভাবে মডিফাই হয় বা কিভাবে আসে। আমি মানুষ তো আগে মাটিতে বসতো, যে কোনো জায়গায় বসতো, এরপরে মানুষ মনে হলো যে না, সে বসার মতো করে বসবে, মানে একেবারে মাটিতে বসবে না, আবার দাঁড়িয়েও থাকবে না, মাঝামাঝি অবস্থায় বসতে চায়। তো তখন তারা চিন্তা করলো যে চেয়ারের মতো কিছু একটা বানায়, তুলে বসলো। এরপরে বসলো, ওইভাবে বসে মজা নেই, একটু যদি হাতটা রাখা যেত। পরে তারা চেয়ারের হাতল দিল। এরপরে মানুষ দেখা যাচ্ছে যে ডিজাইন করলো ওইভাবে না করে যদি একটু হেলান দিয়ে দেওয়া যেত, তারপর চেয়ারটা একটু কমফোর্টেবল হলো। তার সাথে আবার যোগ করলো যে যদি চেয়ারটা একটু রকিং, একটু মানে দোল খেত, তখন তারা রকিং চেয়ারের মধ্যে গেল। সো এইভাবে ডিজাইনের ইনোভেশন কিন্তু আপনার সাইন্টিফিক ইনোভেশন বা ডিসকভারিটাকে এইভাবে দিনের পর দিন এগিয়ে নিয়ে যায়। তো সবকিছুর সাথে ডিজাইনের ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িত। অলরেডি আমরা কিছু জিনিস বললাম যে বিষয়গুলো, সেগুলোই ঘুরে ফিরে এখানে কিছু জিনিস রয়েছে, আমরা পরেরটাতে দেখি। এখানে যে ব্যাপারটা বলছি যে যুগের সাথে সাথে ডিজাইনগুলো অনেকভাবে চেঞ্জ হয়। একসময় শুধুমাত্র হরাইজন্টালি ডিজাইন করা হতো, তারপরে ভার্টিক্যালি, কিন্তু এখন ডায়াগোনাল পারপসে, যে এটা যদি দেখি, এটা না সোজা না এরকম বড় বড় আছে লেখাগুলো। তো এইভাবেও আমরা ডিজাইনগুলো এখন করি, কারণ মডার্নের সাথে সাথে অনেক কিছু পরিবর্তনের সাথে সাথে আমাদের ডিজাইন আর্টের এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। তো এই যে চেঞ্জ হওয়া, যে কারিশমা বা বিভিন্ন ফান্ডামেন্টাল কোয়ালিটি গুলো চেঞ্জ করে আর্টকে সামনে নিয়ে যাওয়া, সেটাকে একটা নাম আছে, সেটা বলি আমরা ফিউচারিজম। এবং অবশ্যই এর সাথে টেকনোলজির ব্যাপারটা জড়িত। এরপরে আমরা এখানে স্ক্রিন সাইজে দেখছি যে স্ক্রিন সাইজ হ্যাভ দি ইনক্রিজ এন্ড দেয়ারফর হোয়াইট স্পেস। আমরা একটা সময় যেটা ব্যাপার হতো, বা এখনো কিছুদিন আগেও ছিল, যে আমরা সবসময় গ্রাফিক ডিজাইন বলতে কালারের ব্যাপারটাই বুঝতাম বা ইমেজ থাকবে ব্যাপারটা, বাট এখন কমপ্লিটলি ব্যাপারটা ওরকম না। এটাও কিন্তু গ্রাফিক ডিজাইন একটা পার্ট, যেখানে বেশিরভাগই আপনার টেক্সটটাকে প্রায়োরিটি দিয়ে লেআউটটা তৈরি করা। এবং এটা দিনের পর দিন এই ধরনের ডিজাইনগুলো পপুলার হচ্ছে। যেমন এখানে নেগেটিভ স্পেস ব্যবহার করা, বাট আপনার টাইপোগ্রাফিটাকে বড় করে নেগেটিভ স্পেস ব্যবহার করে বড় টাইপোগ্রাফি গিয়ে একটা অ্যাস্থেটিক ভিউ নিয়ে আসা হয়েছে লেআউটের মধ্যে। এখানে আমরা এটাও আমাদের এত বেশি জরুরি না, আমরা এই জায়গাটা একটু জানবো যেটা আমাদের সামনে লাগবে। আমি আগে আপনাদেরকে একটু বলে দিই। ফন্টের ক্ষেত্রে আমাদের কিছু ব্যাপার আছে, যেমন আমি আগেই বলেছিলাম যে সেরিফ সান সেরিফ, এই দুইটা শব্দ মনে রাখেন আপনারা। সেরিফ ফন্টটা কি? সেরিফ ফন্টটা সাধারণত প্রাচীন ম্যাগাজিন বা পত্র পত্রিকার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার হয় বা আমাদের ওয়েবসাইট বলেন, ডিজাইন বলেন, আর্ট বলেন, পোস্টারে যে ফন্টগুলো আমরা ব্যবহার করি, এগুলোর যে ক্লাস বা শ্রেণী, সেগুলোকে বলি সান সেরিফ। সান সেরিফের মধ্যে আবার নাম আছে, যেমন আমরা মানুষ, আমরা হচ্ছে বায়োলজির ভাষায় হোমো স্যাপিয়েন্স লাইক দিস, এই ধরনের মানে স্পেসিফিক, মানে স্পেসিফিক প্রজাতি। কিন্তু আমাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, তেমনি ফন্টের আলাদা নাম আছে। যেমন সবচেয়ে বেশি ব্যবহার করা ফন্টের মধ্যে নাম আসে জর্জিয়া এবং ক্র্যাম্বিয়া, এবং অনেক বড় বড় প্রতিষ্ঠান অলরেডি এগুলো ব্যবহার করে এবং এগুলো খুব বেশি পপুলার।
আমরা দেখতে পাচ্ছি ফন্টের ব্যবহার। এগুলা হচ্ছে সেরিফ ফন্ট, এবং এখানে যেটা দেখছেন এগুলো হচ্ছে সান সেরিফ ফন্ট, এটা আবার সেরিফ ফন্ট। এগুলা আমরা কাজ করতে গিয়ে আরো ডিটেলসটা পরবর্তীতে দেখব। এখানে আমাদের এটা দেখতে পাচ্ছি যে এখানে বেশিরভাগই শুধু ফন্ট রিলেটেড ফন্টটাকে ব্যবহার করেই ফোকাস করেই ডিজাইনটা করা হয়েছে, এবং টেক্সটের ব্যবহারটা অনেক বেশি, তারপরেও এটা গ্রাফিক ডিজাইন অ্যাজ ওয়েল এজ এটা লুক্রেটিভ, এবং লেআউটটা কিন্তু চোখে পড়ার মতো। তো এছাড়া আমরা ওয়েব 2.0 ওর যে বিষয়টা আগে বললাম, ওয়েব 2.0 ওর কথা বলতে গেলে আমাদের ফটোশপের কথা একটু বলতে হয়। ফটোশপ এমন একটা জায়গায় নিয়ে এসেছে নিজেকে যে ফটোশপ দিয়ে করা যায় না পৃথিবীতে এমন কিছু নেই। ফটোশপের চেঞ্জের মাধ্যমে কিন্তু পৃথিবীর চেঞ্জটা অনেকভাবে জড়িত। আপনি যে কারোর মাথা যে কারো ঘাড়ে বসাই দিতে পারেন, আপনি হচ্ছে সালমান খানের ইমেজ তুলে সেখানে নিজেকে বসাই দিতে পারেন, এবং সেখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনি অন্য ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এই ধরনের নানা কাজ। তো ওয়েব 2.0 ওর কথা কেন আসছে ফটোশপের সাথে? কারণ চেঞ্জের সাথে সাথে আপনি আপনার ফটোতে ইমেজে দিন দিন নতুন নতুন জিনিসগুলো ব্যবহার করতে পারছি আমরা। শুধুমাত্র কি এটা মানুষের কাছে পৌঁছাবে একটু দৃষ্টান্তমূলক হয়ে। যেমন আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি, প্যাচ ব্যবহার করতে পারি, সারফেসটা একটু গ্লসি করতে পারি, হ্যাঁ, বেভেল মিন্স ওয়ান কাইন্ড অফ 3D ভাব আসবে, সেগুলো দিতে পারি যেটা আগে পারতাম না। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করে নতুন ভাবে। দেখেন, আগে আমি যদি সিঙ্গেল একটা কালার দিতাম তাহলে এটা পেতাম না, এটার মধ্যে অনেকগুলো কালার আছে। তো অনেকগুলো মাল্টিপল কালার মিক্স করে যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট বলি, এবং অনেক ধরনের ইফেক্ট দেওয়া যায় বর্তমানে। তো এগুলো হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে একটা যুগান্তরী চেঞ্জ এসেছে। আমরা প্রত্যেকটার মধ্যেই কিন্তু যে জিনিসগুলো আমরা বললাম তার একটা ইফেক্ট রয়েছে। ব্যাচ অ্যান্ড গ্রেডিয়েন্ট, ব্যাচ গ্রেডিয়েন্টের ব্যাপারটা আগে বলছি, এখানে আছে। তো গ্লো আছে, ইফেক্ট আছে, শাইন আছে, অনেক কিছু। এর উদাহরণটা আমরা অ্যাপল দিয়ে ভালো বুঝবো, আপনারা জানেন কিনা জানি না। অ্যাপলের বর্তমান যে লোগো এটা আসলে এমন ছিল না। অ্যাপলের অতীতের লোগোটা ফার্স্টে যেরকম ছিল সেটা হচ্ছে একটা অ্যাপল, এবং আমরা সরাসরি ইমেজে যাই, এটা একটা অ্যাপল ছিল এবং এখানে অ্যাপল লেখাটা ছিল। এটা আসলে খাওয়া অ্যাপল না, আমরা অনেকে না জেনে ভুলভাল বলে ফেলি। এটা হচ্ছে APPLE লেখা ছিল। সো ওই লেখাটা একসময় বাদ দেওয়া হচ্ছে, কারণ কি ইন্টারন্যাশনাল, আপনি যখন ইন্টারন্যাশনাল ব্যান্ড হয়ে যাবেন, প্রত্যেকটি ইন্টারন্যাশনাল ব্যান্ড তাদের সাইন ব্যবহার করে, নেম ব্যবহার করে না, বিকজ ইউ আর অলরেডি রিকগনাইজড, অ্যাকনলেজড বাই অফ দ্য হোল ওয়ার্ল্ড। তো এই জন্য লেখাটা সরিয়ে দেওয়ার পরে এরকম ছিল, কিন্তু তারা যখন কালার ভেরিয়েশন নিয়ে আসলো, একটা গ্লসি ভাব এবং গ্রেডিয়েন্ট নিয়ে আসলো, এবং তারাই প্রথম ব্যবহার করে পৃথিবীতে, এবং এই কালারগুলো তাদের ইনভেন্ট হতে পারে বা তাদের কপিরাইটেড হতে পারে। তো তখন তারা চেঞ্জ করে এখন এটা ব্যবহার করে, তারা গ্লসি এর লুক। বাট অতীতে তারা এরকম ভাবে 1 2 3 4 5 6 আমরা দেখতে পাচ্ছি 6 থেকে 7টা কালার তারা ব্যবহার করছিল, এবং অ্যাপলের প্রত্যেকটা প্রোডাক্টের গ্রেডিয়েন্টের ভাব আছে, গ্লসি ভাব আছে। এটা তাদের নিজস্ব ব্র্যান্ডিং, একটা কোয়ালিটি, বা এইভাবেই তারা কাজ করে। এবং এগুলা কি করে, এগুলো একটা অ্যাস্থেটিক ভিউ নিয়ে আসে, মানুষের কাছে দৃষ্টিনন্দন হয় এবং আলাদা একটা আবেদন তৈরি করে। তো এই জিনিসটা আমরা ডিটেলস একটু পড়ে নেবেন আপনারা, লিঙ্কটা আমি দিয়ে দেব। তো এরপরে আমরা যদি দেখি, আমরা এখানে আর খুব বেশি ডিটেলস দেখছি না। এখানে একটু জিনিসগুলো বলা যেতে পারে যে বিভিন্ন কিছু জিনিস আমরা একটু ফানি, ড্রামাটিক বা হিউমারাস জিনিসগুলো কালার দিয়ে অনেক সময় তৈরি করি, বা কালার দিয়ে ফানি কিছু বোঝাই, বা অনেক সময় আমরা এটাগুলো যোগ করতে গিয়ে নষ্ট করে ফেলি। যেমন এটা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাকগ্রাউন্ড বা এর সাথে এই জিনিসটা আসলে ওইভাবে ফুটে ওঠে না, এটা ডিজাইন, বা এখানেও এই কালারের উপরে যে কালারগুলো যেভাবে দেওয়া হয়েছে এটা আসলে লুক্রেটিভ না, এটা নিজেই দেখেন একটা অগোছালো ভাব তৈরি হয়েছে। কালার আপনি ব্যবহার জানলেই সেটা ডিজাইন হবে, ব্যাপারটা এরকম না। ওই জিনিসগুলো কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে ফুটিয়ে তুলবো সেটাও জানা জরুরি। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানেও আমাদের কালারগুলো বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে ব্যবহার করা রয়েছে। তো আমাদের এই স্লাইড এখানেই শেষ, এটা নিয়ে আমরা বাড়তি কোনো আর কথা বলছি না, বিকজ আমাদের বেসিক যে জিনিসগুলো জানার দরকার ছিল, কোন রুলসগুলো কাজ করে, লটা কি, এবং গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে বেশ কিছু জিনিস, রুলস এন্ড রেগুলেশন, এই জিনিসগুলো যদি আমরা না জানি তাহলে হচ্ছে সামনে অনেক কিছু যখন বোঝাবো গ্যাপ থেকে যাবে। দ্যাটস ওয়াই আমরা প্রথমে থিওরির উপরে জোর দিচ্ছি, হয়তো আর একটা ক্লাস আমরা থিওরির উপরে করব, তারপরে সরাসরি আমরা ফটোশপের কাজে চলে যাব। সো আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।